তিমিরে আচ্ছন্ন রজনী এখনো গভীরে ডুব দেয়নি। আকাশ মেঘলা না হলেও চাঁদের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। দু এক গোছা তারকারাজি ক্ষণে ক্ষণে পিটপিট করছে। ধরণীর বুকে গম্ভীর গুমট ভাব, পবনের দেখা মেলা ভার। গাছের পাতার নড়চড় দেখা যাচ্ছে না। বাদুরের দল ডানা ঝাপটায়, কুকুরের দল ঘেউ ঘেউ করছে এক নাগারে। বিরক্তিকর সেই সুর। রাতে শুনশান নীরবতায় ঝিঝি পোকার বিরতিহীন সুর। দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ। পাতা বিছানায় শুয়ে উসখুস করছে। ঘুম আসছে না তার, যার ফলে ক্ষীণ থেকে ক্ষীণ শব্দ বিরক্ত লাগছে পাতার কাছে। পাতা চোখ বুজে শুয়ে থাকে, ঘুম ধরা দেয় না। চোখ মেলে রাখলেও অন্ধকারে গা ছমছম করে ওঠে। তার উপর মাথার কাছটায় জানালাটা খোলা। ছোট বিছানা পাতার, একজন ভালোভাবে হাত পা ছড়িয়ে ঘুমাতে পারে। দুজনেও সমস্যা হয় না, মানিয়ে নেওয়া যায়। সেই বিছানায় আজ তিনজন ঘুমিয়ে অনেকটা চাপাচাপি করে শুয়েছেন তিনজন। সে ভোর, দুই পাশে, মাঝখানে অরুণ সরকার। লুক ভাই অবশ্য বলেছিল ভোরকে তার সাথে রাখবে। সে ভোর আর লাবিব থাকবে। লোকটা গম্ভীর মুখে তৎক্ষণাৎ মানা করে দেয়। সাথে পাতার দিকে চায় শান্ত দৃষ্টিতে। লোকটা হয়তো ভেবেছিল পাতায় অন্যত্র রাখার জন্য পায়তারা করছে, কিন্তু এমনটা মোটেও না। চাপাচাপিতে পাতার ঘুমের অসুবিধা হচ্ছে না। তার উসকুস অস্থিরতার কারণ ভ্যাপসা গরম। তার সাথে কারেন্ট মামা ভ্যাকেশনে গেছে। এই কয়েকদিন এসিতে থেকে বড়লোকি ভাব এসে গেছে পাতু। চার্জার ফ্যান ঘুরছে, এতেও গরম লাগছে। এখন লাগলে কি আর করার। পাতা পাশ ফিরে কাত হয়ে শয়। লোকটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চিত হয়ে এক হাত পেটের উপর রেখে, অপর হাতের উপর ভোর মাথা রেখে ঘুমিয়ে। তার কি গরম লাগছে না? লাগবে না? সে তো কয়েকদিনে এসি যুক্ত কামরায় থেকেই সামান্য গরম সহ্য করতে পারছে না। আর লোকটা তো এসি ঘরে সারা জীবন কাটিয়েছে। ঘনঘটা অন্ধকারের মধ্যে জানালা দিয়ে আগত ক্ষীণ আবছা আলোয় পাতা হাত বাড়িয়ে অরুণের বলিষ্ঠ হাতের উপর রাখে। ভালো লাগে তার। ও মন বলে ঘুম আসবে। অরুণের হাতের উপর থেকে হাত সরিয়ে কোমরের একপাশে রেখে জড়িয়ে ধরে, সাথে একটা পাও তুলে দেয়, যেন একটা অরুণ সরকার নয়, পাতার ব্যক্তিগত কোলবালিশ। কিন্তু ব্যক্তিগত কোলবালিশ জড়িয়েও পাতার ঘুম ধরা দিল না। লোকটা ঘেমে একাকার। পাতা অরুণের উন্মুক্ত বুকে গলায় হাত রাখলো। ঘেমে চিপচিপে হয়ে আছে লোকটা। পাতা উঠে বসে, ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভোরকে দেখে। ছেলেটা টি শার্ট গায়ে জড়িয়ে ঘুমে আচ্ছন্ন। ঘেমে গায়ের সাথে লেপ্টে আছে। মুখশ্রীতেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে। পাতা ঘরময়, হাত পাকা খোঁজ করে পায় না। দরকারের সময় কোনো জিনিস হাতের নাগালে পাওয়া যায় না, অথচ সবসময় সেটা চোখের সামনেই থাকে। পাতা তার ড্রয়িং খাতা বের করে সেটা দিয়ে বাতাস করে বাবা ছেলেকে। বেশি সময় করতে হয় না। মিনিট পাঁচেক পরে কারেন্ট চলে আসে। পাতা স্বস্তির শ্বাস ছাড়ল। লাইট জ্বালিয়ে বিছানায় হাঁটু ভাঁজ করে সেথায় থুতনি ঠেকিয়ে বসে রইল, নজর ঘুমন্ত অরুণের উপর। কখনো কখনো ভোর। ঘুম আসছে না। এখন সময় পার করার এর থেকে ভালো পন্থা হতেই পারে না। পাতা তার দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হেসে সুখে আচ্ছাদিত কল্পনার রাজ্যে ঘোরাফেরা করে। লোকটার ঘুমের ঘোরে ও মুখের আদল গম্ভীর বানিয়ে রেখেছে, নাকটা শিকায় তুলে রেখেছে। পাতা দাঁত বের করে হাসে। নাক উঁচু, ম্যানারলেস লোক। বিড়বিড়িয়ে হাত টান করে অরুণের নাকটা টেনে দেয়। সাদাসিধে মনটা লোভী হয়। দাড়িযুক্ত গালে হাত বুলিয়ে টিপে দেয়। লোকটা সবসময় তার নাক গাল টেনে দেয়, আজ সে দিল। পাতা হামি তোলে, চোখে ঘুমের আবির। অরুণের দিকে ঝুঁকে প্রথমবারের মতোই তার নাক উঁচু ম্যানারলেস লোকটার ললাটে মিষ্টি ভালোবাসার পরশ এঁকে দেয়। দিয়ে সরে আসবে অরুণ। চোখ খুলে পাতা থতমত খেয়ে যায়। তড়িঘড়ি করে সরে আসে। বুকটা ধরফর করছে অনবরত। কথা জড়িয়ে আসে, তবুও আমতা আমতা করে বলে, ওই 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 মশা পড়েছিলাম। বলেই মনে মনে নিজের গালে একটা থাপ্পড় লাগায়। এটা কোনো এক্সকিউজেস হলো? এখন লোকটা যদি জিজ্ঞাসা করে চুমু দিয়ে মশাকে তাড়াচ্ছিলে? কিন্তু অরুণ কোনো প্রশ্ন করে না। পাতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক বাবা, লোকটা ঘুমের ঘোরে হয়তো খেয়ালই করেনি। সে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অফ করে এসে বালিশে মাথা রাখে। অন্ধকারে পাশে তাকায়, কিন্তু কিছু দেখার সুযোগ পায় না। তড়িৎ বেগে অরুণ সরকার এক প্রকার হামলে পড়ে। পাতার গলার ভাঁজে মুখ গুজে চুমুর বর্ষণ শুরু করে। পরনের টপসের ভিতর হাত গলিয়ে উদরে রাখে। সদ্য নতুন অনুভূতির সাথে পরিচিত পাতা শিউরে ওঠার সময় পায় না। মস্তিষ্ক কেমন অচল হয়ে যায়। ভয়ে উত্তেজনায় হাত পা শিথিল হয়ে আসে। হৃদস্পন্দন বেড়ে যায় অস্বাভাবিক গতিতে। পাতা ঢোক গিলে। এ কেমন অসহনীয় ভালো লাগার রেশ। অরুণ থেমে নেই। অগাধ উত্তেজনায় ঠাসা অরুণ সরকার বেপরোয়া বেগে হিংস্র গতিতে তার নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। হাতের নরম ছোঁয়া গভীরে ডুব দেয়, সাথে কঠোরতার রেশ। পাতা ছটফটিয়ে ওঠে। বলিষ্ঠ দেহটাকে সরাতে চায়, ব্যর্থ হয়। বরং বলিষ্ঠ দেহটা পিষে ফেলতে চায় ছোট নরম তনু। হাতটা যেন খেই হারিয়ে ফেলে। পাতা নিজ নরম হাতে বাধা দিলে তার হাত জোর দখল হয়ে যায়। পাতার ছটফটানি বেড়ে যায়, সাথে অরুণের বিস্তার। কিন্তু কপট যুগল খেয়ালহারা। বিছানার কিনারায় অবস্থান তাদের, সেটা বেমালুম ভুলে বসে। ফলাফলস্বরূপ ধপাস করে পড়ে ফ্লোরে গড়াগড়ি খায়। পাতা অতি মৃদুস্বরে চেঁচায়, কোমরটা তার আজ গেল। অরুণও বেশ ব্যথা পায় কনুই জোড়ায়।
তবে আমলে নেয় না। উঠে ফ্লোরে বসে নরম গলায় পাতাকে শুধায়। আর ইউ ওকে? পাতা অরুণের দিকে চায়। লোকটা হাঁপাচ্ছে, নিঃশ্বাসের গতি অস্বাভাবিক, শালার জামায় অসভ্য। অরুণ আবার একই প্রশ্ন করে। পাতা ছলছল চোখে নাবোধক মাথা নাড়ে। অরুণ খানিকটা উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে? পাতা কটমট করে চায়। শালার জামাই, লোকটার জন্যই তো সব হলো। অসভ্য লোক। অরুণ পাতাকে পাজাকুলা করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। পাতা চুপটি করে এপাশ ফিরে কাত হয়ে শয়। কিছু পল আগের মুহূর্ত চোখের পাতায় ভাসছে যেন। পাতা ঢোক গিলে লজ্জায় কান গরম হয়ে আসে। তার লজ্জাকে বাড়িয়ে দিতে অরুণ তাকে কাছে টেনে নেয়, পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ গুজে ধীমে সুরে গম্ভীর গলায় বলে, ইফ দিস ওয়াজ আওয়ার বেডরুম ইনস্টেড অফ ইউর ফাদার হাউস ইউ উড বি ফিনিশড টুডে পাতাবার। অসুখ শরীর নিয়ে তোমার কাজ করতে হইবে না। ওটো, ওখানে বইসে থাইকো। আমি করছি, তুমি শুধু দেখতে থাকবে। ভুল হইলে শুধরে দিবে। আমি পারবো, আপনি জানতো। বলেই পেঁয়াজ কুচি করতে থাকে মিনু। চোখ দিয়ে পানি পড়ছে ঝাঁঝে, তবুও থামে না। আভারই বিরক্ত হয়। তুমি আমার কথা শুনবে না? না, ওটো বলছি, ওটো। ধমকে বলে আভারী। মিনু খানিকটা ভয় পেল, আমলে নেয় না। সকাল 8টা বাজতে চলল, এখনো রান্না হয়নি। সবাই ঘুম থেকে উঠেই তো চা নাস্তার জন্য চিল্লাচিল্লি শুরু করে দেবে। আভারী মিনুর বাহু ধরে টেনে সরিয়ে দেয়। মিনু চাপা সরে বিরক্ত হয়ে বলে, কি করছেনটা কি? বিরক্ত করবেন না তো, সবাই উঠলো বলে। রান্না না করলে কি খাইবে সবাই? আভারীও তেজের সাথে বলল, সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি চুপচাপ বসে থাকো মিনু। রান্না আমি করতেছি, রান্না বান্না আমিও পারি। মিনু মিনমিন করে কিছু বলতে চায়। আভারীর ধমকে বলে, খবরদার, কথা না শুনলে। অগত্যা মিনু চুপ বনে যায়। কাল রাত থেকে শরীরটা বেশ খারাপ, জ্বর ঠান্ডার সাথে মাথা ব্যথা। রাতে বেশ কয়েকবার বমি করে ভাসিয়েছে। লোকটা নিজেই পরিষ্কার করেছে, মাথায় পানি ঢেলেছে, বলা চলে নির্ঘুম রাত কাটিয়েছে। আভারী ছুরি হাতে নিয়ে পেঁয়াজ কুচি করতে থাকে, খানিকটা অপরিপক্ক হাতে। এরই মধ্যে কিচেনে আসমা বেগমের আগমন ঘটে। মিনুকে ছলছল মুখে বসে থাকতে দেখে, সাথে আভারীকে কাজ করতে দেখে গম্ভীর মুখে আভারীর উদ্দেশ্যে বলে, কি হয়েছে? চিল্লাচিল্লি করছিলে কেন মেয়েটার উপর? আভারী মাথা নিচু করে জবাব দেয়, ম্যাডাম, অসুখে পড়েছে। কাল রাত থেকে অনেক জ্বর, বারবার বমি কইরে শরীর দুর্বল, পাক পাইতেছে, কখন চোখ উল্টাইয়ে পড়ে যায়। এই অবস্থায় রান্না করতে আইছে। মানা করছি, তাও শোনে নাই, তাই ধমক দিছি। আসমা বেগম এগিয়ে গিয়ে মিনুর কপালে হাত রাখে। বেশ গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে মনে হয়। এই অবস্থায় রান্না করতে এসেছে মেয়েটা। জ্বর বাঁধালে কিভাবে? মিনুকে কিছু বলতে না দিয়ে আভারী বলে, বাইটবে না, ঠিক মতো খাইবে না, নিজের যত্ন নিইবে না। চেহারার কি হাল হইছে, শরীরের এক পত্তন মাংস নাই। সত্যি মিনুর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়েছে, শুকিয়েও গেছে বেশ। আসমা বেগম মিনুর মাথায় হাত বুলিয়ে দিল। মিনুর কপল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বাবা মা গত হয়েছে বিয়ের কয়েক বছরের মাথায়। একটা বড় ভাই আছে, সে সংসার নিয়ে ব্যস্ত। বছর অন্তর একবার ফোন করে খোঁজ খবর নেয়, এই যা। এতেই মিনু খুশি। আজ আসমা বেগমের মাথায় হাত বুলিয়ে দেওয়াতে কেন যেন বাবা মায়ের কথা মনে পড়ল। আসমা বেগম আভারীকে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, রেস্ট করুক, আর একটু পরে ডাক্তার দেখিয়ে আনবে। আমি ড্রাইভারকে বলে দেব নিয়ে যাবে, আর যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে অবশ্যই। আভারী মাথা নেড়ে সায় জানালো। চুলায় চড়ানো চায়ের কেতলি নামিয়ে অফ করে দিল। মিনুর হাত ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আসমা বেগম বললেন, ওর কাছেই থেকো, গাটা তোয়ালে ভিজিয়ে মুছে দিও। গায়ে অনেক জ্বর, আর রান্না চিন্তা করতে হবে না, আমি করছি। আভারী অবাক সুরে বলে, না ম্যাডাম, আমি রান্না করতে পারি। যেটা বলছি সেটা করো, যাও। রান্না আমিও করতে পারি। ধমকের সুরে বলল আসমা বেগম। তবে ধমকে আভারী বা মিনু কারো মন খারাপ হয় না, বরং মনটা ভালো গায়ে ছেয়ে যায়। আসমা বেগম কোমরে আঁচল বেঁধে দক্ষ হাতে সকালে নাস্তা বানায়। রান্না শেষ করে নিজেই ডাইনিং টেবিলে পরিবেশন করে। শুক্রবার হওয়ার দরুন সকলেই দেরিতে ঘুম থেকে ওঠে। তিনি চায়ের কেতলি পুনরায় চুলায় দিয়ে চুলায় আঁচ কমিয়ে আদুরিকে ডাকতে যান। মেয়েটাকে এখন না ডাকলে 11টা 12টার আগে উঠবেই না। রুবি ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে। ছেলেটা মাতৃদুগ্ধ পান করতে ব্যস্ত। রুবি ঘুমে ঢুলুঢুলু করছে, যদিও ঘড়িতে 9টা বেজে 27। তবু আজকের ঘুম যেন অপূর্ণই হয়ে গেল। ওদিকে আরিয়ান কমফোর্টার জড়িয়ে আরামে নিদ্রা বিলাসে ব্যস্ত। মেয়েটা আদুরির সাথে ঘুমিয়েছে গত রাতে, সেই সুযোগের সদ্ব্যবহার তার পতি মহাশয় করেছে। রুবি পাশ থেকে বালিশ নিয়ে আরিয়ানের দিকে ছুঁড়ে মারে। আরিয়ান নড়ে চড়ে ওঠে, ঘাড় ঘুরিয়ে চোখ খুলে পিটপিট করে তাকালো। রুবিকে দেখে মুচকি হেসে বলল, জর্জ সাহেবান, কিছু বলবেন? সদ্য ঘুম ভাঙার দরুন ভাঙা ভাঙা গলার আওয়াজ। রুবি চোখ পাকিয়ে বলে, উকিল সাহেব, কৃপা করে উঠুন। সুজি মামা আপনার প্রতীক্ষায়।
আরিয়ান ওপাশে ঘুরে চোখ বুজে বলল, আজ ফ্রাইডে, সারাদিন ঘুমালেও প্রবলেম নেই। অরুণ ভাইয়া কবে ফিরবে শ্বশুরবাড়ি থেকে? রুবির প্রশ্নে আরিয়ান পুনরায় এপাশ ফিরে। প্রথম শ্বশুর বাড়ি গেল, 2-1 দিন থাকবে না? তোমার এত জলদি কিসের? রবি মুচকি হেসে ছেলেকে দাঁড় করিয়ে জবাব দিল, আজ ছুটির দিন, কাল শনিবার অফিস তো খোলাই থাকে। আমার রিজাইন লেটারও পাস হয়ে গেছে, ভাবছি কাল থেকেই জয়েন করব অফিস। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। 2-1 মাস সময় নাও, ছেলেটাকে আরেকটু সময় দাও, তারপর শুরু করো। এত তারা কিসের? রূপ মায়ের কোল থেকে নেমে বাবার কাছে যায়, বাবার বুকের উপর উঠে বসে উ উ শব্দ করে ঘোড়া চালানোর মতো ভঙ্গিমা করে। আরিয়ান ছেলেকে বুকে নিয়ে চুমু খায়। রুবি মুচকি হেসে জবাব দেয়, অ্যাকচুয়ালি আই এম টু মাচ এক্সাইটেড। আমাদের অফিস, সব কিছুতে আমাদের হুকুম। আহা, অন্যের অধীনে কাজ করে অতিষ্ঠ হয়ে গেছি। আরিয়ান ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে, সিরিয়াস গলায় বলল, ভালো, বাট একটা কথা মাথায় রাখবে রবি, অফিসটা ভাইয়ের। বাবা মারা যাওয়ার পর অফিস ডুবতে বসেছিল, ব্যবসায় লস, অফিসে পুরনো ম্যানেজার ধোঁকাবাজি, ঋণের জর্জরিত হয়ে গিয়েছিল, সব মিলিয়ে নিলামে ওঠার মতো অবস্থা। ভাই সেখান থেকে একলাই টেনে এনেছে এত দূর। তুমি অফিসে যাবে ভালো, বাকি স্টাফদের মতোই সৎ মনে কাজ করবে, কোনো প্রকার এক্সট্রা সুবিধা গ্রহণ করবে না। আর তুমি ভাইয়ের অধীনে কাজ করবে, এটা খেয়াল রাখবে। ভাই অনেক এক্সপিরিয়েন্স, তুমি বুদ্ধিমতী, আই থিঙ্ক আমার কথা বুঝতে পারছো। রুবির মুখশ্রীতে গাম্ভীর্য ভর করে। তুমি কি বোঝাতে চাইছো, ক্লিয়ারলি বলো। আরিয়ান হাসে, ছেলেকে রুবির কাছে দিয়ে বলে, তুমি যেটা বুঝেছো। বলেই মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে থাকে। মানছে অরুণ ভাইয়া ক্ষতিগ্রস্ত অফিসটাকে পুনরায় দাঁড় করিয়েছে, তার কৃতিত্ব অনেক। তার মানে এটা নয় যে অফিসটাই তার, সেখানে আরিয়ান আদুরিরও অধিকার আছে। আসমা বেগম আনিকাকে নিয়ে ড্রয়িং রুমে বসেন, তখনই কল আসে। তিনি আনিকাকে রেখে একটু দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আনিকা এদিক ওদিকে ঘাড় ফিরিয়ে ভোরকে খোঁজে। আজ ফ্রাইডে, মানে সারাদিন ছুটি, খেলাধুলা। সে ডিসাইড করে ভোরের সাথে সারাদিন কি খেলবে, কিন্তু হঠাৎ খেয়াল হয় যে ভোর তো নেই, তার নানুর বাড়িতে বেড়াতে গেছে। তাহলে সে কার সাথে খেলবে? তার ভাবনার মাঝে রুবি চলে আসে রূপকে নিয়ে। আনিকাকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলল, মামুনি, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? আনিকা গালে হাত দিয়ে গোমরা মুখে বলে, আজ তো ফ্রাইডে, ভোর নেই, আমি কার সাথে খেলবো? আনি মিস ভোর। রুবি মুচকি হাসে, দুটোর মধ্যে একটুও পড়ে না, কিন্তু একে অপরের থেকে দূরে গেলেই বলবে আনি মিসড ভোর, ভোর মিসড আনি। রুবি রূপকে বসিয়ে দিয়ে আনিকার সামনে বসে বলল, ভোর নেই তো কি হয়েছে, রূপ আছে না তার বোনের সাথে খেলার জন্য। ও পচা আর ছোট, ওর সাথে আমি কিভাবে খেলবো? তাহলে কি করা যায়? এক কাজ করি, আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। আমি, তুমি, রূপ, তোমার আব্বু। আনিকা খুশির চোটে লাফ দিয়ে উঠল। সত্যি? তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা, দাদিকে কেন নেব না? রুবি মেয়ের হাসি মাখা মুখশ্রী আজলে তুলে চুমু খায়। দাদিকেও নেব। কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাবার আওয়াজ শুনে আনিকা সামনে তাকায়। বাবাকে দেখে দৌড়ে কোলে ওঠে। আরিয়ান মেয়ের মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে দিল। সোফায় বসে মেয়েকে কোলে নিয়ে গলা উঁচিয়ে বলল, খিদে লেগেছে, খিদে লেগেছে, কেউ কিছু খেতে দাও না, চাটাও দিতে পারো। আসমা বেগম ফোন রেখে আরিয়ানের সম্মুখে সিঙ্গেল সোফা এসে বসে। ডাইনিং টেবিলে সব খাবার আছে, শুধু সার্ভ করে খাবি, যা। আরিয়ান আশেপাশে তাকিয়ে বলল, মিনু আপা কই? আবারই বাইকও দেখছি না। মিনু শরীর ভালো নেই, রাত থেকেই জ্বর। জ্বরের শরীর নিয়েই রান্না করতে এসেছিল। আভারি তাকে বারণ করে নিজেই রাখতে বসেছিল। বাহ, আজ আভারি ভাইয়ের রান্না খাবো। রবির কথায় আসমা বেগম গম্ভীর মুখে বলল, আমি রান্না করেছি, আভারি মিনুর কাছে। আরিয়ান বলে, বেশি খারাপ, ডাক্তার ডাকবো? অনেক জ্বর, আমি বলেছি একটু পর হাসপাতালে নিয়ে যেতে। ড্রাইভারকেও বলেছি ফোন করে। আসমা বেগমের কথায় আরিয়ান খানিকটা সন্তুষ্ট হয়। রুবি সোফায় বসে চিন্তিত সুরে বলল, মা, আমাকে ডাকতে পারতেন, আমি রান্না করে দিতাম। লাঞ্চে আমি রেঁধে খাওয়াবো। আসমা বেগম খানিকটা হেসে বলল, সেটার মনে হয় দরকার পড়বে না। অরুণের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত এসেছে, এখনই যেতে বলেছে। আমি বলেছি 12টার দিকে যাব, তোমরাও সাথে যাচ্ছ? আনিকা খুশিতে চিল্লিয়ে উঠে ইয়ে বলে।
রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন লাবণী আক্তার। সকাল ভোর থেকে তিনি রান্নাঘরে। বাড়িতে দুটো মেয়ের জামাই, তাদের সকালের নাস্তার জন্য বিভিন্ন ধরনের পিঠাপুলির মেলা বসেছে। বর্ষাকাল হওয়ায় তালের বড়া, তালের পিঠা, ঝাল পিঠা, তেলে ভাজা পিঠা, কুশুলি, পাটিসাপটা বানিয়েছে। এছাড়াও নাস্তার জন্য আলু পরোটার সাথে দেশি মোরগের কষা মাংস। সব রান্নায় সে শুধু লতার মেয়ে রুম্পার জন্য সুজি ছড়িয়েছে। এর মধ্যে লতা মেয়েকে নিয়ে আসে। লাবণী আক্তার লতাকে বলল, ওরা এসেছে। রাতুল, লাবিবার লুপ এসেছে। অরুর ভাইয়া কাউসারকে নিয়ে কোথাও গেছে, ওদের বলে যায়নি। বলেছে আসছে আধা ঘন্টার মধ্যে। কোথায় গেল? আচ্ছা সেসব বাদ দে। শোন, কাল রাতে অরুণ কতগুলো সদাই আনলো, আবার পাতাও এনেছে, মিষ্টি, ফল ফলাদি, কত সব। বাচ্চাগুলোকে সদাই দিস মনে করে। আর এক কাজ কর, 1 প্যাকেট মিষ্টি বের করে রাখ, প্রতিবেশীদের দিতে হবে না, প্রথমবার জামাই বাড়িতে আসলো। আচ্ছা। আর শোন, পাতাকে ডেকে দে। 10টা বাজতে চললো, মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এর সুদবুদ্ধি হবে কবে আল্লাহ জানে। লতা মেয়েকে রাতুলের কাছে দেয়। সকাল ভোরে রাতুল, অরুণ, কাউসার, লুকমান, লাবিব ও ছোট্ট ভোর হাঁটতে বেরিয়েছিল। উদ্যোক্তা অবশ্য অরুণ, নয়তো তার অলসের ঢেকি স্বামী যায় হাঁটতে। হাঁটতে বেরোয়েছে ভোরেই, এখন 10টা বাজে। এসেছে তবে কয়েকজন, আর ওগুলোর খবর নেই। এরা সকালের নাস্তা কখন করবে? লতা ভাবতে ভাবতে পাতার ঘরে প্রবেশ করে। পাতা উপর হয়ে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। লতা দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটির ঘুমানোর অভ্যাস বিয়ের পর মোটেও চেঞ্জ হয়নি। লতা পাতাকে ডাকে পিঠ ঠেলে। পাতা হুঁ হাঁ বলে আবারও ঘুমে তলিয়ে যায়। লতার টানে পাতা বিরক্ত হয়ে চোখ পিটপিট করে হাত ছাড়িয়ে আবারও শুয়ে পড়ল। লতা কটমট করে বলল, পাতু উঠ বলছি, 10টা বাজে। তার উপর তোর জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে হাঁটতে বেরিয়েছে, এখনো আসেনি। ওষুধে কাজ হয়। পাতা উঠে বসে বিছানায় অরুণ ও ভোরকে খুঁজে না পেয়ে লতার দিকে চায় বড় বড় করে। আপু কি বলছো এসব? দেখো, এরকম ফালতু মজা করবে না। লতা পাতার মাথায় গাঁটটা মেরে বলল, আমি জানতাম তুই জামাই পাগল হবি, তবে এতটা আর এত জলদি ভাবিনি। পাতা মুচকি হাসলো। দুহাত উঁচুতে তুলে হাই তুলে, লোকটা কোথায় গেল? তাকে ডাকবে না? লতা বোনের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে। টপসের উপরে দুটো বোতামি খোলা, হা হয়ে আছে। গলাসহ বেশ কিছু অংশ দৃশ্যমান, সাথে গলায় লাল নীল ছোপ ছাপ জখম। অভিজ্ঞ লতার বুঝতে অসুবিধা হয় না। সে পাতা টপসের গলাটা আরেকটু নামিয়ে এনে বলল, আর একটু সময় দিতে পারতি। এত জলদি কিসের ছিল? সারা জীবনের ব্যাপার, বোঝাপড়া আগে ভালো করে বুঝে নিতি। পাতা সরে যায়। বুঝতে বাকি থাকে না আপু কিসের কথা বলছে। লজ্জায় গাল গরম হয়ে যায়। টপসের বোতাম আটকানোর চেষ্টা করে, কিন্তু বোতাম খুঁজে পায় না। ছিঁড়ে গেছে বোধহয়। পাতা মনে মনে অরুণকে ভয়ঙ্কর একটা গালি দিল। শালার জামাই। পাশ থেকে ওড়না নিয়ে গলায় জড়িয়ে নিল। লতা পাতার অস্বস্তি ও লজ্জা দেখে মুচকি হাসলো। পাতার খোলা চুল এলোমেলো করে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি তো। তবে আর কিছুদিন। আপু কি সব বলো না, আমি ওয়াশরুমে যাচ্ছি, ইটস অ্যান এমার্জেন্সি। বলেই ঘর থেকে বেরিয়ে যায়। সাথে অরুণের গোষ্ঠীর তুষ্টি করে। ওই নাকুচু ম্যানারলেস অসভ্য লোকটার জন্য আপুর সামনে কি লজ্জাটাই না পেল। ধ্যাত। পাতার পলায়ন দেখে লতা মুচকি হাসলো। পাগলিটা বেশ লজ্জা পেয়েছে। একটা অটো এসে থামে আতিকুর ইসলামের বাড়ির সামনে। অটো থেকে নেমে আসে ভোর, হাতে অনেকগুলো হিলিয়াম গ্যাসে ভরপুর খেলনা বেলুন, যেগুলো মাছ, মোটু, পাতলু, ঘোড়া, বিমান সহ বিভিন্ন শেপের। ভোর হাসি মুখে সেগুলো দেখছে আর হাঁটছে বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। সেই বেলুনগুলো মা ও লাবিবকে দেখাবে। এরপর অটো গাড়ি থেকে নামে অরুণ ও কাউসার। চালকও নেমে গাড়িতে অবস্থানরত বাজারের ব্যাগগুলো ভেতরে রেখে আসে একে একে। অরুণ তার ভাড়া মিটিয়ে কাউসারের সাথে ভিতরে প্রবেশ করে। ভোর সব বেলুনগুলো অনেক কষ্টে ভেতরে নিয়ে গিয়ে গলা উঁচিয়ে আম্মু, লাব্বু ভাইয়া ডাকলো বেশ কয়েকবার। লাবিব, পাতাসহ সবাই ড্রয়িং রুমে আসে। ভোর বেলুনগুলো দেখিয়ে বলল, দেখো কতগুলো বেলুন, মোটু, পাতলু, মাছ, বিমান। লাবিব গিয়ে ভোরের পাশে দাঁড়িয়ে দেখে সব। অরুণ গিয়ে সোফায় বসে। গরমে সে ঘেমে নিয়ে একাকার। জলপাই রঙের টি শার্ট গায়ে লেপটে আছে। পাতা গিয়ে ফ্যান ছাড়ে ফুল স্পিডে। তারপর পানি আনতে যাবে, তার আগেই অরুণের গলার আওয়াজ ভেসে আসে, আম্মু, লেবু শরবত আনবেন 2 গ্লাস, চিনি ছাড়া, শুধু লবণ দিয়ে। কথাটা যে লাবণী আক্তারকে উদ্দেশ্য করে বলেছে অরুণ সরকার, সেটা কারোরই বুঝতে বাকি নেই। রাতুল মিটমিট করে হাসে। পাতা অবাক হয়ে অরুণের দিকে চেয়ে। লাবণী আক্তারও অবাক হয় বেশ। কাল রাতে আন্টি বলল আজ আম্মা ডাকলো। তবে তিনি অবাকতাকে ঠেলে কিচেনে যায় সায় জানিয়ে। অরুণকে অস্বস্তিতে ফেলে না। এমনকি রাতুল, লুব ও কাউসারও কিছু বলে না।
বলেছে এই অনেক। আতিকুর ইসলাম সবসময়ের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, তারও বাকি সকলের নজর দরজায়। ড্রয়িং রুমের দরজার কাছে বাজার দেখে সবার চোখ কপালে। বড় বড় 4টা রুই ও কাতল মাছ, পাশে আরও 3টা বাজারের ব্যাগ। লতা গিয়ে ব্যাগের ভেতর থেকে আস্তে ধীরে সব বের করে। এক থলেতে পান সুপারি, মিষ্টি, সন্দেশ, পান্তুয়া, জিলেপি ও দই। আরেক থলেতে গরু ও খাসির মাংসের পলি, বড় 2টো ব্রয়লার, একটা লেয়ার মুরগি ড্রেসিং করে এনেছে। তৃতীয় ব্যাগে শসা, টমেটো, লেবু, মশলাপাতি ও কিছু শাকসবজি। লতা সব দেখে আতিকুর ইসলামের উদ্দেশ্যে বলে, আব্বু, তোমার ছোট মেয়ের জামাই বাজার করে এনেছে। হয়তো ভেবেছে তুমি বিত্তশালী অতিথি আপ্যায়ন করতে সক্ষম হবে না। অরুণের মুখাবয়ব কঠিন হয়। রাতুল স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে চায়, মেয়েটা বেশি বলে। আতিকুর ইসলাম নরম গলায় অরুণকে বলল, বাবা এসব। আমাদের ওখানে একটা রিচুয়াল আছে, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি এলে জামাই বাজার করে। আপনাদের এখানে হয়তো নেই, জানলে আমি করতাম না বাজার, যেসে অপমান হওয়ার জন্য। আতিকুর ইসলামকে থামিয়ে ভদ্রকণ্ঠে বলল অরুণ। আতিকুর ইসলাম আর কিছু বলেন না। রাতুল লতার দিকে কটমট করে চেয়ে অরুণের পাশে বসে বলল, ভাই মজা করে বলেছে লতা। তাহলে ধরে নেবে আমিও মজা করলাম। কাটকাট জবাব। রাতুল অপ্রসন্ন করুণ চোখে পাতার দিকে চায়, যার অর্থ এই যে তোমার খ্যাপা সার তুমি সামলাও। পাতা খানিকটা হেসে বলল, কি নিয়ে পড়লে সবাই, বাদ দাও তো এসব। বেলা কত হলো, সকালের খাবার খেয়ে নাও। এরই মধ্যে লাবণী আক্তার শরবত নিয়ে আসে 4 গ্লাস। অরুণ 1 গ্লাস নিয়ে অর্ধেকটা খেয়ে ভোরকে দিল। ভোর বাবার কোলে বসে এক চুমুক খেয়ে মুখ কুচকে বলল, টক খাবো না। লাবণী আক্তার আরেকটা গ্লাস ভোরকে দিয়ে বলল, এটা খাও, এতে চিনি আছে। ভোর মুচকি এসে ঢকঢক করে সবটুকু খেয়ে বলল, থ্যাংক ইউ ননো। লাবণী আক্তার মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। ভোর ক্লোজ আপ হাসি দেয় প্রতি উত্তরে। ভোর আঙ্গুলের কড়া গণনা করে বাবাকে জিজ্ঞাসা করে, আব্বু, আমি যদি আর এতগুলা বেলুন কিনি তাহলে কি ওগুলো আমাকে আকাশে নিয়ে যেতে পারবে? অরুণ প্রত্যুত্তরে ছোট্ট জবাব দেয়। ভোর হাসি মুখে আবারও শুধায়, তাহলে আরো এত এত বেগুন কিনলে আমাদের বাড়িও উড়িয়ে নিয়ে যাবে, তাহলে ভালো হবে না? আমাদের বাড়ি আকাশে হবে, নিচের দিকে তাকিয়ে আমরা সবাইকে দেখব, বড় বড় বিমান আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে। অরুণের গোমরা মুখে হাসির ঝিলিক দেখা দেয়। ছেলের গালে মুখে চুমু দিয়ে বলল, আমার কলেজে এত কথা জানে? আমি সব জানি। বলে অরুণের কোল থেকে নেমে হাসে খিলখিলিয়ে। অরুণের অধর কোণেও মুচকি হাসি। পাতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লাবণী আক্তার মেয়ের কাছে গিয়ে ধীমে সুরে বলল, এভাবে বলা মোটেও উচিত হয়নি লতা। রাতুলকে যদি এভাবে পাতা বলতো। লতাও বুঝতে পারে এভাবে বলা ঠিক হয়নি। সে একবার সরি বলে নেবে সিদ্ধান্ত নেয়। সে মেয়েকে কোলে নিয়ে অরুণের সামনে যায়। রুম্পাকে অরুণের কোলে বসিয়ে দিয়ে বলল, সরি বললাম, কিন্তু জামাই মানুষের এত নখরা থাকতে নেই। সম্পর্কে আপনার বড় হলেও বয়সে আপনার ছোট। একটু একটু মজা করার হক আমাদেরও আছে, সেই হক থেকে বঞ্চিত করবেন নাকি? অরুণ প্রথমে খানিকটা হক চুকিয়ে গেলেও লতার কথায় হেসে উঠল। রুম্পাকে কোলে নিয়ে আদর করে বলল, একদম না, বউয়ের বড় বোন তুমি। লতাও হেসে উঠল। পাতা আবারও স্বস্তির শ্বাস ছাড়ে। মধ্যাহ্নের সময় অরুণ সরকার সবেই গোসল সেরে পাতার ঘরে বসে আছে। আজ শুক্রবার, জুম্মার নামাজ আদায় করতে যাবে একটু পর। আজান হয়নি এখনো, তাই অপেক্ষা। ছোট ভোর প্যান্ট শার্ট ও মাথায় টুপি পরে বসে আছে বাবার সাথে সেও গোসল করেছে। আজান হলে বাবা, নানা ও সকলের সাথে নতুন মসজিদে যাবে। সে চুপচাপ মোটেও বসে নেই। এটা ওটা প্রশ্ন করে চলেছে অরুণকে। আব্বু, ফ্রাইডেতে মসজিদে নামাজ পড়লে জিলেপি দেয়, আর বাকি দিন দেয় না কেন? ফ্রাইডে জুম্মার দিন, এটি প্রত্যেক মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন, তাই। ভোর বিজ্ঞদের মতো মাথা নাড়ল, আবার চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা আব্বু, এই জিলাপি কি আল্লাহ তাআলা দেয় ইমাম সাহেবের কাছে? তাহলে একটু তুমি আল্লাহকে বলে দিও আমি জিলিপি নেব না, আমাকে যেন 4টা কোন আইসক্রিম দেয়। অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায়। ভোরও বাবার দিকে তাকিয়ে একটু পরপর কিউট ভঙ্গিতে চোখের পলক ফেলছে। অরুণের ঠোঁটে হাসি ফুটতে চায়। হাসি লুকিয়ে হাত বাড়িয়ে ছেলের মাথা টুপি টেনে ঠিক করে পরিয়ে বলে, তুমি বলিও মনোজাতি। ভোর মাথা নাড়ল। তখন খেয়াল করে বাবার হাতে কিছু হয়েছে। সে বাবার হাত ধরে উল্টিয়ে দেখে ছিলে গেছে 2 জায়গায়। ভোরের মুখখানি মলিন হয়ে যায়। উদ্বিগ্ন ভরা মায়াময় কণ্ঠে জিজ্ঞাসা করে, আপু, এখানে লাগলো কি করে? কিভাবে ব্যথা পেয়েছ? কখন লাগলো? আমাকে বলনি কেন? অরুণ ছেলেকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে জড়িয়ে ঝুঁকে গালে মুখে চুমু দিয়ে ফুলিয়ে রাখা ঠোঁটে চুমু দিয়ে বলল, একটু লেগেছে তো, ওতে কিছু হয় না কলিজা। বেশি ব্যথা করছে আব্বু? তুমি একটু আদর করে দাও, সব ব্যথা হাওয়া হয়ে যাবে। হেসে বলে অরুণ।
ভোর বাবার বুক থেকে মাথা তুলে গালে মুখে ছোট ছোট চুমু দেয়। আঘাতপ্রাপ্ত হাতে কয়েকটি চুমু দিয়ে বিড়বিড় করে সূরা ফাতিহা বলে ফু দিল। দরজায় দাঁড়িয়ে আছে পাতা। বাবা ছেলের আবেগীয় মিষ্টি মুহূর্তে সাক্ষী সে। দুজনের মিষ্টি মধুর আলাপনে বাধা দিতে মোটেও ইচ্ছে করছিল না। আল্লাহ তাআলা এদের বাবা ছেলেকে কোথাকার মাটি দিয়ে বানিয়েছে? সেই মাটি কি মিষ্টি ছিল নাকি? না হলে এরা বাবা ছেলে এত মিষ্টি কেন? পুরোই রসগোল্লার হাড়ি। তার তো ইচ্ছে করছে টুপ করে গিয়ে গিলে ফেলতে। নিজের ভাবনায় পাতা নিজেই হাসে। সে সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে শব্দহীন দরজা চাপিয়ে ধীর পায়ে গিয়ে বাবা ছেলের সম্মুখীন হয়ে দাঁড়ালো। ভোর পাতাকে দেখে বাবার হাত দেখিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।